সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিকড় একাডেমিক প্রোগ্রামে তোমাদের সবার সাথে আমি ডক্টর আরমান হোসেন রনি। আজকে জীবকোষ এবং টিস্যু চ্যাপ্টারের ৬ষ্ঠ লেকচার নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। আলহা, মাহমুদা, মেহতাব কে ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? মারিয়া, আরিয়ানা, কান্তা, তানি, ওকে। মদিনা, ওকে। সবাই ভালো আছো? সাজিদ, হিবা, মেহরাব, ওকে, ভেরি গুড। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব আমরা দেখে নিই। আজকে আমরা প্রাণী টিস্যু, আবরণী টিস্যু, যোজক টিস্যু এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা একটু ক্লাসে মনোযোগ দিও। ওকে। তাহলে প্রথমে হলো প্রাণী টিস্যু। প্রাণী টিস্যু জিনিসটা কি? এটা হলো ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন একই রকমের গঠন, নির্দিষ্ট স্থানে অবস্থান করে একত্রে কাজ করে। আমরা ক্লাসে বলেছিলাম যে টিস্যু কাকে বলে। আমরা জানি জীবদের গঠন এবং কাজের একককে বলা হয় কোষ। অনেকগুলো কোষ একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে যদি একই ধরনের কাজ করে পাশাপাশি অবস্থান করে তাহলে সেই কোষের সমষ্টিকে বলা হয় টিস্যু। অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে কি তৈরি করে? অঙ্গ। অনেকগুলো অঙ্গ মিলে তৈরি হয় হলো তন্ত্র, অনেকগুলো তন্ত্র মিলে হলো আমাদের শরীর বা দেহ। তাই না? তাই তো? ওকে। তাহলে প্রাণী টিস্যু কি? তাহলে প্রাণী টিস্যু এর গঠন হবে একই গঠন, রাইট? তাহলে প্রাণী টিস্যুর গঠন কি? একই রকম গঠন হবে, নির্দিষ্ট স্থানে অবস্থান করবে এবং একসাথে কাজ করবে। তাহলে তখন এই কোষের সমষ্টিকে আমরা বলছি টিস্যু। ঠিক আছে? ওকে। তাহলে টিস্যু তত্ত্ব জিনিসটা কি? তাহলে জীববিজ্ঞানের যে শাখায় টিস্যুর উৎপত্তি, কাজ, গঠন এগুলো নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলছি টিস্যু তত্ত্ব। তাই না? ওকে। তাহলে কোষ এবং টিস্যুর পার্থক্য। তাহলে কোষ এবং টিস্যুর পার্থক্যটা কোথায়? তাহলে তোমরা কি আমাকে একটা আইডিয়া দিতে পারবে? তাহলে কোষ এবং টিস্যুর মেইন পার্থক্যটা কোথায়? কোষ এবং টিস্যুর পার্থক্য? তাহলে অনেকগুলো কোষ মিলেই টিস্যু তৈরি হয়, রাইট? কোষ কখনো একা কাজ করতে পারে না। অনেকগুলো কোষ একত্রিত হয়েই টিস্যু হয়ে কাজ করে। ঠিক আছে? আমাদের শরীরে বিভিন্ন রকমের কোষ রয়েছে, যেমন রক্ত কোষ রয়েছে, স্নায়ু কোষ রয়েছে, পেশি কোষ রয়েছে, তারপর হলো ত্বকীয় কিছু কোষ রয়েছে, হাড্ডির মধ্যে বা অস্থির মধ্যে কিছু কোষ রয়েছে। ঠিক আছে? এরকম বিভিন্ন রকমের আমাদের শরীরে কোষ রয়েছে। ওকে? এখন এই টিস্যুকে, প্রাণী টিস্যুকে আমরা ৪ টা ভাগে ভাগ করতে পারি। প্রাণী টিস্যুর কয়টা ভাগ? ৪ টা ভাগ। একটা হলো আবরণী টিস্যু, আবরণী টিস্যু, একটা হলো যোজক টিস্যু, একটা হলো পেশি টিস্যু এবং আরেকটা হলো স্নায়ু টিস্যু। তাহলে প্রাণী টিস্যু কয় প্রকার? ৪ প্রকার। প্রাণী টিস্যু হলো ৪ প্রকার। কি, কি? আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। ঠিক আছে? কোনটা কি আমরা ধীরে, ধীরে ক্লিয়ার হব। তাহলে প্রথমে আসো আবরণী টিস্যু। তাহলে আবরণী টিস্যু জিনিসটা কি? নাম হলো আবরণী টিস্যু। তাহলে এই টিস্যুর কাজ কি? বা এই কোষগুলোর কাজ কি? তাহলে আবরণী টিস্যুর মেইন কাজ হলো আবরণ তৈরি করা। রাইট? তাহলে আমাদের শরীরে যে আবরণ রয়েছে সেগুলো হলো আবরণী টিস্যু। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বলো তো আমাদের শরীরে যে ত্বক রয়েছে, চামড়া রয়েছে এটা তাহলে কি ধরনের টিস্যু? উত্তর কি হবে? আমাদের শরীরে যে চামড়া রয়েছে এটা কি ধরনের টিস্যু? কি হবে উত্তর? বলো, বলো। আমাদের শরীরে যে টিস্যু রয়েছে এটা কি ধরনের টিস্যু? চামড়াটা কি ধরনের টিস্যু? আবরণী টিস্যু, তাই না? ওকে, ভেরি গুড। তাহলে দেখো আবরণী টিস্যুর কাজ কি? আবরণী টিস্যুর কাজ হলো বিভিন্ন অঙ্গের আবরণ তৈরি করা। তাহলে অঙ্গকে আবৃত করে রাখা, তাই না? যেমন চামড়া আমাদের আবৃত করে রাখে। এছাড়া হৃৎপিণ্ডের আবরণ রয়েছে, ফুসফুসের আবরণ রয়েছে তোমরা জানো, তাই না? বিভিন্ন অঙ্গের আবরণ রয়েছে। তাহলে এই আবরণগুলো কে তৈরি করে? এই আবরণী টিস্যু তৈরি করে থাকে। এবং কোনো একটা কিছুর আবরণ, মনে করো আমি যদি একটা হৃৎপিণ্ড আঁকি, হ্যাঁ? মনে করো এটা হলো একটা হৃৎপিণ্ড। ওকে, এটা একটা হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ডের চারপাশে মনে করো আবরণী টিস্যু, এটা হলো আবরণী টিস্যু, হ্যাঁ? তাহলে হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম, তাই না? পেরিকার্ডিয়াম। তাহলে এটা মনে করা হলো পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডের। তাহলে এই পেরিকার্ডিয়ামের একটা কাজ কি? একটা কাজ হলো হৃৎপিণ্ডকে আবৃত করে রাখা। আরেকটা কাজ কি? আরেকটা কাজ হলো
বাইরের কোনো আঘাত যেন হৃৎপিণ্ডে সরাসরি আসতে না পারে, সেই আঘাত থেকে রক্ষা করা। তাই না? কথা কি বুঝতে পেরেছ? ওকে। তাহলে আবরণী টিস্যু কি কাজ? অঙ্গকে আবৃত করে রাখা, বাইরের আঘাত থেকে রক্ষা করা। এছাড়া বিভিন্ন ধরনের পদার্থ ক্ষরণ করে এবং নিঃসরণ করে, বিভিন্ন পদার্থ শোষণ করে এবং বিভিন্ন পদার্থ পরিবহন করে। এগুলো হলো আবরণী টিস্যুর কাজ। ঠিক আছে? এখন আবরণী টিস্যুকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। আবরণী টিস্যুকে কয়েক ভাগে ভাগ করা যায়। কি ভাগে ভাগ করা যায়? আবরণী টিস্যুকে আকার, অবস্থান, আকৃতির ভিত্তিতে ভাগ করা যায়। আবরণী টিস্যুকে কোষের সংখ্যার ভিত্তিতে ভাগ করা যায়। আবরণী টিস্যুকে কোষ রূপান্তরের ভিত্তিতে ভাগ করা যায়। তাহলে আকার, অবস্থান এবং কাজের ভিত্তিতে আবরণী টিস্যুকে এই ৩ ভাগে ভাগ করা যায়। কোষের সংখ্যার ভিত্তিতে এই ৩ ভাগে ভাগ করা যায়। আর কোষ রূপান্তরের ভিত্তিতে এই ৫ ভাগে ভাগ করা যায় আবরণী টিস্যুকে। ঠিক আছে? আচ্ছা, এখানে নোট করার এগুলো কিছুই নেই। এটাই নোট। হ্যাঁ, এগুলো ক্লাস শেষে তোমাদেরকে এগুলো পিডিএফ আকারে আমরা দিয়ে দিব। তো এটা কিন্তু নোট করার মতো কোনো কিছুই নেই। এখানেই নোট করা আছে। এখানেই জিনিসগুলো নোটের মতো করা আছে। ওকে? তো এটা নতুন করে নোট করার কিছু নাই। ঠিক আছে? তোমরা ক্লাসটা মনোযোগ দাও। তাহলে দেখো, আবরণী টিস্যুকে আকার, আকৃতি, অবস্থানের ভিত্তিতে এই ৩ ভাগে ভাগ করা যায়। এই ৩ ভাগে। কি ভাগ? একটা হলো স্কোয়ামাস আবরণী টিস্যু, একটা হলো কিউবয়েডাল আবরণী টিস্যু এবং আরেকটা হলো কলামনার আবরণী টিস্যু। এই ৩ ভাগে। কোনটাকে আমরা ধীরে ধীরে জানবো। প্রথমে হলো স্কোয়ামাস আবরণী টিস্যু। স্কোয়ামাস মানে কি? মানে বুঝতে হবে। স্কোয়ামাস মানে হলো মাছের আইশ। মাছের আইশ। মাছের আইশ থাকে না মাছের শরীরে? মাছের আঁশ থাকে তো মাছের শরীরে। তাহলে এই কোষগুলো দেখতে মাছের আইশের মতো। মাছের শরীরে যে আইশ থাকে সেই আইশগুলো দেখতে যেমন, এই কোষগুলো দেখতে এরকম। এই জন্য এই কোষগুলোকে বলা হয় একসাথে স্কোয়ামাস আবরণী টিস্যু। এবং এই টিস্যুতে দেখো আমরা দেখতেই পাচ্ছি এখানে নিউক্লিয়াস রয়েছে এবং বড়। তাহলে আবরণী টিস্যু আমরা কিভাবে চিনবো? আকৃতিটা মাছের আইশের মতো দেখতে এবং এদের নিউক্লিয়াসটা হলো আকাশে বড় বড় নিউক্লিয়াস। ঠিক আছে? এখন এই ধরনের টিস্যু কোথায় পাওয়া যায়? আবরণীর টিস্যুর যে স্কোয়ামাস আবরণী টিস্যু, এগুলো কোথায় থাকে? এগুলো বৃক্কের বোমেন্স ক্যাপসুলে থাকে। তোমরা বৃক্কের ছবি কি মনে আছে কিনা আমি জানি না তোমাদের, এরকম একটা ছবি আছে বৃক্কের। হ্যাঁ, এটা কিসের চিত্র বলো তো? এটা হলো নেফ্রনের চিত্র না? তোমরা জানো এটা একটা নেফ্রনের ছবি, রাইট? তাই তো, এটা একটা নেফ্রনের ছবি। তাহলে নেফ্রনের মধ্যে এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম কি? যে কাপের মতো, কাপের মতো যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নামই হলো বোমেন্স ক্যাপসুল, রাইট? তাহলে এই জিনিসটার নামই হলো বোমেন্স ক্যাপসুল। তাহলে এই যে বোমেন্স ক্যাপসুল, এই বোমেন্স ক্যাপসুলের প্রাচীরেই এই কোষগুলো থাকে। কোন ধরনের কোষ? স্কোয়ামাস আবরণী টিস্যুগুলো পাওয়া যায়। নেফ্রন কি? বৃক্কের গঠন এবং কাজের একককে বলা হয় নেফ্রন। আমরা যে বৃক্ক বলি, কিডনি বলি, কিডনির ভিতরে এরকম অসংখ্য নেফ্রন থাকে। মাথায় যেমন অসংখ্য নিউরন থাকে, বৃক্কে বা কিডনির মধ্যে এরকম অসংখ্য নেফ্রন থাকে। নেফ্রনের একটা অংশ আছে, সেই অংশটার নাম হলো বোমেন্স ক্যাপসুল। ঠিক আছে? ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? এখন এটার কাজ কি? তাহলে যেহেতু স্কোয়ামাস আবরণী টিস্যুর নাম, তাহলে স্কোয়ামাস আবরণী টিস্যুর একটা কাজ হলো এই আবরণ তৈরি করবে। তাহলে স্কোয়ামাস আবরণী টিস্যুর একটা কাজ হলো আবরণ তৈরি করা। আর একটা কাজ হলো ছাকন। ছাকন মানে ছাকনি হিসেবে কাজ করে। ছাকন মানে ছাকনি হিসেবে কাজ করে। তাহলে দেখো, এর ভেতর থেকে যে রক্তগুলো আসে, হ্যাঁ, এই রক্তনালী দিয়ে যে রক্তগুলো আসে, রক্ত এসে এখানে ছাকন প্রক্রিয়ায় থেকে এখানে কিছু রক্তর উপাদানগুলো জমা হয়। এই যে জায়গাটা, এখানে রক্তের কিছু উপাদান জমা হয়। যেমন আমরা যখন চা ছাঁকনি দিয়ে চা ছাঁকি না, তাহলে ওই যে চা ছাঁকনি হিসেবে এটা কাজ করে। বুঝতে পেরেছ? তাহলে এই কোষগুলো ছাঁকন করে।
ওকে, তাহলে এই দুইটা কাজ। ঠিক আছে, এরপরে আসো কিউবয়েডাল আবরণী টিস্যু। কিউব মানে কি জানো? কিউব কিউব মানে কি? কিউব মানে ঘন, তোমরা সবাই জানো। তাহলে এইসব কোষের আকৃতি, এইসব কোষগুলো দেখতে ঘনকের মতো, রাইট? এগুলোর আকৃতি কিসের মতো? ঘনকের মতো। এই যে এটা হলো ঘনক, ঘনকের মতো আকৃতি। সহজ কথা। এখন কোথায় থাকে? এরা থাকে হলো এই যে বৃক্কের এই অংশে। আবার সেই বৃক্কের অংশটা কি? এটা হলো বোমেন্স ক্যাপসুল। ওকে, আর এটা হলো গ্লোমেরুলাস। হ্যাঁ, ওকে। তাহলে বৃক্কের এই অংশটাকে বলা হয় সংগ্রাহী নালী। এই জিনিসটার নাম হলো সংগ্রাহী নালী। বৃক্কের এই অংশটার নাম হলো সংগ্রাহী নালী। হ্যাঁ, সংগ্রাহী নালী। ওকে, তাহলে এই যে সংগ্রাহী নালীর কথা বলছি, এই সংগ্রাহী নালীতে এই কিউবয়েডাল কোষগুলো থাকে, এই কিউবয়েডাল আবরণী টিস্যুগুলো থাকে। তাহলে কিউবয়েডাল আবরণী টিস্যুগুলো কোথায় থাকে? বৃক্কের এই সংগ্রাহী নালীর মধ্যে থাকে। এই জিনিসটা হলো বৃক্কের সংগ্রাহী নালী। বুঝতে পেরেছ? তাহলে এর কাজ কি হবে? একটা কাজ হলো আবরণ তৈরি করা, যেহেতু এটা এক ধরনের আবরণী টিস্যু, এবং আরেকটা কাজ হলো পরিশোষণ করা। পরিশোষণ মানে কি? শুষে নেয়া। ধরো কোনো একটা পদার্থ যদি এদিক দিয়ে যায়, কোনো একটা পদার্থ যদি এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে এই কোষগুলো করে কি? সেই পদার্থটাকে এর ভেতরে শুষে নেয়। এটাকে বলছি আমরা পরিশোষণ। ক্লিয়ার সবাই? এরপরে যেটা, সেটা হলো কলামনার আবরণী টিস্যু। কলামনার কথাটা আসছে কলাম থেকে। কলাম, কলাম মানে কি? স্তম্ভ। হ্যাঁ, স্তম্ভ, এই যে এরকম লম্বা লম্বা। কলাম মানে এরকম লম্বা লম্বা, এটাকেই বলি তো আমরা স্তম্ভ, তাই না? কলামনার আবরণী টিস্যু, এই কোষগুলো কিরকম দেখতে? দেখো লম্বা লম্বা, এই দেখো লম্বা লম্বা কোষগুলো দেখতে, এই দেখো লম্বা লম্বা, তাই না? লম্বা লম্বা। ওকে, এখন এগুলো কোথায় পাওয়া যায়? এই টিস্যুগুলো পাওয়া যায় অন্ত্রপ্রাচীরে। অন্ত্র মানে কি? অন্ত্র মানে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এগুলোকে বলা হয় অন্ত্র। যেমন মনে করো, আমরা জানি এটা হলো অন্ননালী। হ্যাঁ, অন্ননালী। তারপর হলো এটা হলো পাকস্থলী। ওকে, এটা হলো পাকস্থলী। আর এটা হলো ক্ষুদ্রান্ত। এই যে এটা হলো ক্ষুদ্রান্ত, আর এগুলোকে বলা হয় বৃহদান্ত্র। ওকে, তাহলে ক্ষুদ্রান্ত, আর এটার নাম হলো অ্যাপেন্ডিক্স। এই জিনিসটার নাম হলো অ্যাপেন্ডিক্স। এই ওকে, তাহলে এই যে অন্ত্রের কথা বললাম, আমরা অন্ত্রের কথা বলছি। এই অন্ত্রের মধ্যে এই যে কোষগুলো থাকে, এই যে এই কোষগুলো থাকে, এই যে অন্ত্রের মধ্যে যে কোষগুলো থাকে, এগুলোই হলো সেই কলামনার কোষ। ঠিক আছে, তাহলে এই যে অন্ত্রপ্রাচীর, তাহলে এই যে অন্ত্রপ্রাচীর, এই হলো সেই অন্ত্রপ্রাচীর। এই অন্ত্রপ্রাচীরের মধ্যে কলামনার কোষগুলো থাকে। এবং এই কোষগুলো কি করে? এই কোষগুলোর কাজ হলো আবরণ তৈরি করা, যেহেতু এগুলো আবরণী টিস্যু, তাহলে আবরণ তৈরি করবে। আর কি করে? এই কোষগুলো কিছু পদার্থ, কিছু এনজাইম নিঃসরণ করে, এটাকে বলছি আমরা ক্ষরণ। কিছু জিনিস এরা শোষণ করে, কিছু জিনিস এই কোষগুলো শোষণ করে, এটাকে আমরা বলছি শোষণ। কিছু জিনিস রক্ষা করে, এটাকে আমরা বলছি রক্ষণ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে স্কোয়ামাস আবরণী টিস্যু কোনটি? কোথায় পাওয়া যায়? আমরা কি বলতে পারবো কোথায় পাওয়া যায় স্কোয়ামাস আবরণী টিস্যু? কি হবে উত্তর? ভেরি গুড, তাহলে বোমেন্স ক্যাপসুল প্রাচীরে। ওকে, এবার আসো ভিত্তি পর্দার উপর সজ্জিত কোষগুলো সংখ্যার ভিত্তিতে। কোষগুলো কয় স্তরে সাজানো থাকে? এক স্তরে, দুই স্তরে, নাকি অনেক স্তরে? তার উপর ভিত্তিতে আমরা আবরণী টিস্যুকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো সাধারণ আবরণী টিস্যু,
একটা হলো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু এবং আরেকটা হলো সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। কোনটা কি আমরা দেখি। প্রথমে হলো সাধারণ আবরণী টিস্যু। সাধারণ আবরণী টিস্যু মানে হলো এই কোষগুলো একটা স্তরে সাজানো থাকে। একটা স্তর, দেখো একটাই স্তর। মানে মনে করো এটা একটা ভিত্তি পর্দা, এর উপরে কোষ আছে, এই যে কোষ। তাহলে এখানে কয়টা স্তর হয়েছে বলো তো? এখানে যে কোষ রয়েছে এটা কয়টা স্তরে আছে? কোষটা একটা স্তরে রয়েছে, এটাকে বলা হয় একটা স্তর। বাট আমি যদি এরকম একটা আঁকি, আচ্ছা এখন বলো তো এখানে কোষ কয়টা স্তরে সাজানো আছে? এখানে কোষ কয়টা স্তরে সাজানো আছে বলো তো? এখানে কয়টা স্তরে কোষ সাজানো আছে? এখানে তো একটা স্তরে, একটি স্তর। এখানে কয়টা স্তর? দুইটি। ভেরি গুড, দুইটি। যদি আমি আরেকটা স্তর দেই তাহলে তখন কি হবে উত্তর? তিনটি। নাকি জিনিসগুলো এরকম? ওকে, আচ্ছা তাহলে সাধারণ আবরণী টিস্যু আমি কি বলবো? সাধারণ আবরণী টিস্যু মানে হলো একটা স্তরে সাজানো থাকবে, এক স্তরে, তখন তাকে বলছি আমরা সাধারণ আবরণী টিস্যু। কোথায় কোথায় পাওয়া যায়? বৃক্কের বোমেন্স ক্যাপসুলে পাওয়া যায়। আমরা জানি ব্রোমেন্স ক্যাপসুল কোনটা, আমরা দেখেছি। বৃক্কের সংগ্রাহী নালীতে পাওয়া যায়, আমরা একটু আগেই দেখেছি। এবং প্রাণীর অন্ত্রপ্রাচীরে পাওয়া যায়। তাহলে আমরা একটু আগে যেই উদাহরণগুলো পড়লাম সেই সবগুলো উদাহরণের মধ্যে সবগুলো উদাহরণই হলো সাধারণ আবরণী টিস্যুর অবস্থান। তাহলে সাধারণ আবরণী টিস্যু কোথায় কোথায় পাওয়া যায়? আমরা এর আগে যে উদাহরণ তিনটা পড়লাম সেই তিনটাতেই সাধারণ আবরণী টিস্যু। ঠিক আছে, এরপর হলো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু মানে, স্ট্র্যাটিফাইড মানে হলো একাধিক স্তর। একাধিক স্তর বলতে কি বোঝাচ্ছে? মনে করো এটা একটা ভিত্তি পর্দা, এর উপরে কোষ আছে, হ্যাঁ? এটা একটা স্তর, এটা একটা স্তর, দুইটা স্তর, হ্যাঁ, তিনটা স্তর, চারটা স্তর। তাহলে কি একাধিক না? চারটা স্তর মানে কি একাধিক? তো একের বেশি। তাহলে এই যে যদি কোষগুলো একাধিক স্তরে সাজানো থাকে তখন আমরা সেটাকে বলছি স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। একাধিক স্তরে সাজানো থাকে। তাহলে দেখো এই যে একাধিক স্তরে সাজানো আছে, এটাকে বলছি আমরা স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। কোথায় পাওয়া যায়? এই যে আমাদের ত্বকে। তাহলে আমাদের চামড়ার মধ্যে কোন ধরনের আবরণী টিস্যু রয়েছে? স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। ক্লিয়ার? ওকে। আরেকটা জিনিস দেখো, এখানে লেখা আছে ট্রানজিশনাল আবরণী টিস্যু নামে একটা টার্ম আছে। স্তর পরিবর্তনশীল স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুকে বলা হয় ট্রানজিশনাল আবরণী টিস্যু। যেমন মনে করো যদি এমন হয় এই স্তরগুলো, এই কোষগুলো এর কাছে চলে আসলো, আবার এই কোষগুলো এর কাছে চলে গেল, এই কোষগুলো এর কাছে চলে গেল, এই কোষগুলো এর কাছে চলে আসলো, তাহলে কি স্তর পরিবর্তন করলো না? তাহলে এই ধরনের আবরণী টিস্যুকে বলা হয় ট্রানজিশনাল আবরণী টিস্যু। ঠিক আছে, এরপরে হলো সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। সিউডো মানে কি? সিউডো মানে হলো মিথ্যা, নকল। ঠিক আছে, সিউডো মানে হলো নকল, আর স্ট্র্যাটিফাইড মানে হলো অনেক স্তর। তাহলে এটাকে যদি আমি বাংলা করি তাহলে কি দাঁড়াচ্ছে? নকল অনেকগুলো স্তরে সাজানো আছে। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো যে এই কোষগুলো এক স্তরেই সাজানো থাকে কিন্তু দেখে মনে হয় অনেকগুলো স্তর। দেখো এটা একটা কোষ, হ্যাঁ, এটা আর একটা কোষ, এটা আর একটা কোষ, এটা আর একটা কোষ, এটা আর একটা কোষ, হ্যাঁ, এটা একটা কোষ, এটা আর একটা কোষ। তাহলে কোষগুলো কিন্তু একটা স্তরেই সাজানো আছে কিন্তু দেখে মনে হয় অনেকগুলো স্তর। এখন কেন দেখে এটা মনে হয়? কারণ এই কোষগুলোর আকৃতি এক একটার এক এক রকম। একটা যদি ভিত্তি পর্দা থাকে, মনে করো এটা একটা ভিত্তি পর্দা, তাহলে এটা মনে করো একটা কোষ, এটা একটা কোষ, হ্যাঁ, তারপরে এটা একটা কোষ, তারপরে মনে করো এটা একটা কোষ, এটা আর একটা কোষ, এটা একটা কোষ, এটা আর একটা কোষ, হ্যাঁ, এক একটা কোষ এক এক সাইজের। ওকে, তাহলে দেখে মনে হবে যে এগুলো একটা স্তরেই সাজানো, দেখে
নরমালি একটা স্তরেই সাজানো থাকবে, কিন্তু দেখে মনে হবে অনেকগুলো স্তরে সাজানো আছে। এই জন্য এটাকে আমরা বলছি সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। তাহলে দেখো, দেখতে স্তরীভূত মনে হবে, অনেকগুলো স্তর মনে হবে। কেন? যেহেতু বিভিন্ন উচ্চতার কোষগুলো থাকবে, বাট অ্যাকচুয়ালি কত স্তরে সাজানো থাকে? স্তরে। এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় হলো ট্রাকিয়াতে। ট্রাকিয়া কোনটা? শ্বাসনালী। এই যে শ্বাসনালী, আর এটা হলো ফুসফুস। ঠিক আছে? শ্বাসনালী, এই যে ফুসফুস। তাহলে এই যে যে ট্রাকিয়ার কথা আমরা বলছি, এই ট্রাকিয়াতে এই কোষগুলো পাওয়া যায়। তাহলে ট্রাকিয়াতে যে কোষগুলো, এই যে কোষগুলো আঁকলাম, এগুলো কোন ধরনের কোষ? এগুলোই হলো সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। ঠিক আছে? ওকে। এরপরে হলো রূপান্তরিত আবরণী টিস্যু। রূপান্তরিত আবরণী টিস্যু হলো 5 প্রকার রূপান্তরিত আবরণী টিস্যু। যেমন কিছু কিছু আবরণী টিস্যু এগুলোর সাথে সিলিয়া থাকে। এখন প্রশ্ন হলো সিলিয়া জিনিসটা কি? সিলিয়া জিনিসটা হলো, এই যে দেখো সুতার মতো যে জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছ, এই যে কোষগুলোর মাথায় দেখো চুলের মতো জিনিস দেখতে পাচ্ছ, কিছু চুলের মতো। তাহলে এই যে চুলের মতো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলছি আমরা সিলিয়াযুক্ত আবরণী টিস্যু। ঠিক আছে? কোথায় থাকে? মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে থাকে। তাহলে আমরা যে একটু আগেই শ্বাসনালী একটা আঁকলাম না, যে শ্বাসনালী যে আঁকলাম, ওকে, তাহলে এই শ্বাসনালীর প্রাচীরে এই সিলিয়াযুক্ত আবরণী টিস্যুগুলো থাকবে। এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এবং এই কোষগুলোর সাথে সিলিয়া থাকবে। এবং এই সিলিয়াগুলোর কাজ কি? এই শ্বাসনালী দিয়ে যদি কোনো জীবাণু ঢোকে, শ্বাসনালী দিয়ে যদি কোনো ময়লা ঢোকে, তাহলে এই সিলিয়াগুলো করে কি? এটাকে ঝাড়ুর মতো করে পরিষ্কার করে দেয়। ক্লিয়ার? তাহলে সিলিয়াগুলোর কাজ কি? ঝাড়ুর মতো করে পরিষ্কার করে দেওয়া। এই জিনিসটা ক্লিয়ার কিনা কমেন্টে জানাও তো। এই বিষয়টা কি ক্লিয়ার? ওকে। তারপরে হলো কি ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু। ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু কি? ফ্লাজেলা এটাও তোমার সিলিয়ার মতোই জিনিস। হ্যাঁ, ফ্লাজেলা, এই যে এগুলো হলো ফ্লাজেলা, এই যে এরকম ফ্লাজেলা। এটাও সুতার মতো জিনিস, কিন্তু এটার কাজ হলো চলাচলে সাহায্য করা। তাহলে ফ্লাজেলার কাজ কি? চলাচলে সাহায্য করা, চলাচল। যেমন হাইড্রার এন্ডোডার্মে থাকে। হাইড্রা একটা প্রাণী, এই প্রাণীতে চলাচলে সাহায্য করে হলো এই ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু। এরপরে হলো ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু। ক্ষণপথযুক্ত, তোমরা অ্যামিবার নাম শুনেছো। অ্যামিবা কি করে? ক্ষণপথ তৈরির মাধ্যমে চলাচল করে। ধরো অ্যামিবা, আমি যদি অ্যামিবা আঁকি, তাই না? তোমরা অ্যামিবা দেখেছো, এই যে এরকম এরকম, এই যে, তাহলে এই জিনিসগুলো হলো ক্ষণপথ। অ্যামিবার এগুলো হলো ক্ষণপথ, এগুলো হলো ক্ষণপথ। তাহলে যেসব আবরণী টিস্যু এরকম ক্ষণপথ তৈরি করতে পারে, এরকম ক্ষণপথ তৈরি করতে পারে, তাদেরকে আমরা বলছি ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু। কোথায় থাকে? হাইড্রার এন্ডোডার্মে থাকে এবং মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে থাকে। অন্ত্র মানে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এগুলোতে থাকে ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু। ঠিক আছে? তারপর হলো জননঙ্গের আবরণী টিস্যু। জননঙ্গে যে আবরণী টিস্যুগুলো থাকে, এই যে এই টিস্যুগুলো, এই যে এই কোষগুলো জননঙ্গের, এগুলোকে আমরা বলছি জননঙ্গের আবরণী টিস্যু। এবং এই আবরণী টিস্যুগুলো, এই কোষগুলো থেকে কি তৈরি হয়? এই কোষগুলো থেকেই শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। এগুলো থেকেই শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। শুক্রাণু প্লাস ডিম্বাণু। ওকে। আর আরেকটা লাস্ট যেটা, সেটা হলো গ্রন্থি আবরণী টিস্যু। বিভিন্ন রকমের গ্রন্থির মধ্যে থাকে। তাহলে গ্রন্থি আবরণী টিস্যু কাজ হলো অঙ্গ ও নালীর ভেতরে ও বাইরে থেকে রক্ষণ, ক্ষরণ, শোষণ, ব্যাপন, পরিবহন করে। গ্রন্থির মধ্যে থাকে। ঠিক আছে? যেমন লালা গ্রন্থি রয়েছে, তারপরে হলো আমাদের স্যালিভারি গ্ল্যান্ড রয়েছে অনেকগুলো, হ্যাঁ, তারপর প্যারোটিড গ্রন্থি, এগুলো হলো সব লালা গ্রন্থি। এগুলোর মধ্যে হলো গ্রন্থি আবরণী টিস্যু। ওকে, ঠিক আছে। হাইড্রার এন্ডোডার্মকে, হাইড্রার শরীরে দুই ধরনের কোষ থাকে, বাইরে থাকে এবং ভেতরে থাকে। আমি যদি হাইড্রা একটা আঁকি, তাহলে মনে করো এটা একটা হাইড্রা, হ্যাঁ, এই যে এটা একটা হাইড্রা। তাহলে হাইড্রায় বাইরে কিছু কোষ থাকে। হাইড্রার বাইরের যে কোষগুলো, এগুলোকে বলা হয় এপিডার্মিস।
আর হাইড্রার শরীরে ভেতরের দিকে যে কোষগুলো থাকে, এই যে ভিতরের দিকে কোষ যেগুলো থাকে, এই কোষগুলোকে বলা হয় এন্ডোডার্ম এন্ডোডার্ম বা এন্ডোডার্মিস। তাহলে এই কোষগুলোর মধ্যে এই কোষগুলো হলো কি ধরনের কোষ? এগুলোই হলো আগে যে কোষটা আমরা বললাম। ঠিক আছে, ওকে। তাহলে কি হবে এটার উত্তর? দেখো তো আমাদের ত্বক কোন ধরনের টিস্যু উদাহরণ আমরা এখন পারবো কিনা। হাইড্রা হলো এক ধরনের প্রাণী, এক ধরনের প্রাণী। হাইড্রা হলো এক ধরনের প্রাণীর নাম। ওকে, ভেরি গুড। তাহলে স্ট্র্যাটিফাইড। এবার আসো যোজক টিস্যু। তাহলে আমরা আবরণী টিস্যু পড়লাম, এবার হলো যোজক টিস্যু। যোজক টিস্যু জিনিসটা কি? যে টিস্যুতে মাতৃকার পরিমাণ বেশি থাকে। এখন তোমাদের প্রশ্ন হলো মাতৃকা কাকে বলে? মাতৃকা কাকে বলে? আচ্ছা, তোমরা যখন বিল্ডিং বানানো হয়, বিল্ডিং এ সিমেন্ট, পানি, তাই না, এগুলো দিয়ে কি করা হয়? তারপর না বিল্ডিং বানানো হয়, রাইট? তাহলে এই যে সিমেন্ট, পানি, এগুলো দিয়ে ইট যে গাঁথা হয়, ইটগুলোর মাঝখানে মাঝখানে মনে করো এটা একটা ইট, হ্যাঁ, এটা একটা ইট। তাহলে এই যে ইটগুলোর মাঝখানে মাঝখানে কি দেওয়া হয়? সিমেন্ট দেওয়া হয় না? সিমেন্ট কি দিয়ে তৈরি করে? সিমেন্ট, তারপর বালি, পানি, এগুলো মিক্সড করে তো করা হয়। তাহলে ওই জিনিসটা এর মাঝখানে মাঝখানে দেওয়া হয়। তাহলে ওই জিনিসগুলোকে বলছি আমরা মাতৃকা। মাতৃকা মানে তরল টাইপের কিছু পদার্থ, তরল টাইপের কিছু পদার্থ। ঠিক আছে, তাহলে যোজক টিস্যুতে হয় কি, কোষের সংখ্যা থাকে কম কিন্তু মাতৃকার পরিমাণ থাকে বেশি। কোষ কম থাকে কিন্তু তরল টাইপের পদার্থগুলো বেশি থাকে। ওকে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। যেমন ধরো এই যে এখানে কোষ, এই যে এটা একটা কোষ, হ্যাঁ, এটা কোষ, এটা একটা 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 কোষ। কিন্তু বাকি যা দেখতে পাচ্ছ, যে সুতার মতো যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবকিছুই হলো মাতৃকা। তাহলে দেখো এখানে সুতার পরিমাণটাই বেশি। আমরা বলতে পারি যোজক টিস্যুতে মাতৃকার পরিমাণ থাকে বেশি, কোষের সংখ্যা থাকে কম। এই যোজক টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো ফাইব্রাস যোজক টিস্যু, একটা হলো স্কেলিটাল যোজক টিস্যু, এবং আরেকটা হলো তরল যোজক টিস্যু। কোনটা কি আমরা ধীরে ধীরে জানবো। ওকে, প্রথম হলো ফাইব্রাস যোজক টিস্যু। আচ্ছা, ফাইব্রাস যোজক টিস্যু জিনিসটা কি দেখো। ফাইব্রাস, হ্যাঁ, ফাইব্রাস যোজক টিস্যু এটা দেহত্বকের নিচে পেশিতে থাকে। তাহলে আমাদের যে পেশি বা মাংস, সেই মাংসর মধ্যে থাকে হলো ফাইব্রাস নামক যোজক টিস্যু। ফাইবার মানে, ফাইব্রাস কথাটা আসে ফাইবার থেকে। ফাইবার মানে সুতা বা তন্তু। ওকে, আর আমরা বলেছিলাম একটু আগে, তন্তু বা সুতা জিনিসটাই হলো মাতৃকা। তাহলে দেখো তো এই ছবিটা দেখো, এখানে তুমি কি দেখতে পাচ্ছ? এখানে কি সুতার পরিমাণ বেশি দেখতে পাচ্ছ নাকি কোষের পরিমাণ বেশি দেখতে পাচ্ছ? দেখো তো, সুতার পরিমাণ বেশি দেখতে পাচ্ছি আমরা, তাই না? তাহলে আমি কি বলতে পারি না এর কোষগুলো, এর মাতৃকাগুলো অনেক বেশি সুতাময়, অনেক বেশি তন্তু থাকে? তাহলে ফাইব্রাস যোজক টিস্যুতে অনেক তন্তু থাকে। তাহলে দেখো এই যে মাতৃকা অধিক তন্তুময়, তাহলে এদের মাতৃকা অধিক তন্তুময়। ঠিক আছে, তন্তু মানে সুতা, সুতার মতো। এরপরে হলো স্কেলিটাল যোজক টিস্যু। আচ্ছা, স্কেলিটাল যোজক টিস্যু নাম হলো স্কেলিটাল যোজক টিস্যু। স্কেলেটন মানে হলো হাড়, হ্যাঁ, স্কেলেটন মানে হলো কঙ্কাল। ঠিক আছে, তাহলে স্কেলেটাল যোজক টিস্যুর কাজ কি? আমাদের কঙ্কাল তৈরি করবে। কঙ্কাল কারা তৈরি করে? হাড়। তাহলে আমাদের হাড় তৈরি করবে। তাহলে এই ধরনের যোজক টিস্যুগুলো আমাদের হাড় তৈরি করে বা হাড্ডি তৈরি করে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো স্কেলেটাল যোজক টিস্যু, এদের কাজ কি? নির্দিষ্ট আকার আকৃতি ও দৃঢ়তা প্রদান করবে, অঙ্গ চলাচলে সাহায্য করবে, রক্তকণিকা তৈরি করবে। তোমরা জানো যে হাড়ের মধ্যে রেড বোন ম্যারো থাকে, এই যে রেড বোন ম্যারো বা লাল অস্থিমজ্জা, এটার নাম হলো লাল অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা। এবং এই লাল অস্থিমজ্জা থেকে কি তৈরি হয়? লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা তৈরি হয়, লোহিত রক্তকণিকা। এবং পূর্ণবয়স্ককালে এই লাল অস্থিমজ্জা এটা কিসে পরিণত হয় জানো? হলুদ অস্থিমজ্জায়, হলুদ অস্থিমজ্জায়।
এবং হলুদ অস্থি মজ্জা মানেই হলো সেখানে অনেক চর্বি জমা হয়। তাহলে তোমরা অনেকে গরুর পায়া খাও, গরুর পায়া বা গরুর পা অনেকে খায় না? এর ভেতরে অনেকে বলে না ক্যালসিয়াম, তোমরা খাও কখনো? ক্যালসিয়াম বলে না, ওই যে গরুর পায়ের মধ্যে থাকে, এরকম করে যে খায়, খাও না? বাবা মারা বলে না যে এগুলো বেশি করে খাও, ক্যালসিয়াম আছে, রাইট? আচ্ছা, তাহলে ওইটা আসলে কি? নেহারি যেটা, রাইট? তাহলে ওটা আসলে কি? ওটা আসলে হলুদ অস্থি মজ্জা তুমি খাচ্ছ। ওইটা আসলে হলুদ অস্থি মজ্জা খাচ্ছ। আর আমরা বলেছি হলুদ অস্থি মজ্জা মানেই হলো চর্বি। তার মানে আলটিমেটলি ওটা তুমি চর্বি খাচ্ছ। ওখানে কিন্তু ক্যালসিয়াম থাকে না, ওটা আসলে চর্বি থাকে। তাহলে তোমরা ক্যালসিয়াম মনে করে এতদিন যা খাচ্ছিলে, ওগুলো আসলে তুমি এতদিন ধরে চর্বি খাচ্ছিলে। এবং তোমরা জানো যে চর্বি আমাদের শরীরের জন্য খারাপ। তার মানে এতদিন ধরে তুমি খারাপ জিনিস খাচ্ছিলে। ওকে? ওকে। এখন এই স্কেলেটাল যোজক টিস্যুকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। একটা হলো কোমল অস্থি আর একটা হলো অস্থি। কোমল অস্থি কথাটা আসে কোমল যে অস্থি, হ্যাঁ, কোমল যোগ অস্থি। যে অস্থিটা কোমল, কোমল মানে কি? নরম, নরম। যেমন মনে করো তুমি তোমার কান ধরো তো, কান কি হাড্ডির মতো শক্ত? শক্ত না, তাই না? আচ্ছা, তুমি তোমার নাকটা ধরো তো, এটা কি হাড্ডির মতো শক্ত? শক্ত না। কিন্তু এটা একটা কাঠামো দিয়েছে, রাইট? কান একটা কাঠামো দিয়েছে, নাকে একটা কাঠামো তৈরি হয়েছে। তাহলে এটা যেহেতু হাড্ডির মতো শক্ত না, এই জন্য এটাকে আমরা বলছি কোমল অস্থি, হ্যাঁ? বা এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় তরুণাস্থি। তাহলে কোমল অস্থির আরেকটা নাম হলো তরুণাস্থি। তার আরেকটা নাম হলো তরুণাস্থি। ইংলিশে বলা হয় কার্টিলেজ। ওকে? ইংলিশে বলা হয় কার্টিলেজ। ওকে? তাহলে স্কেলেটাল যোজক টিস্যুটা কি? আমরা যেটা বলেছি কোমল অস্থি এবং অস্থি দুইটা কথা, হ্যাঁ? তাহলে কি গরুর পা খাওয়া যাবে না? বুঝতে পেরেছ? তাহলে কোমল অস্থি মানে নমনীয় স্কেলেটাল যোজক টিস্যু। নমনীয় মানে কি? নরম। তাহলে নরম স্কেলেটাল যোজক টিস্যুকে আমরা বলছি কোমল অস্থি বা তরুণ অস্থি। কোথায় কোথায় থাকে? দুই হাড্ডির মাঝখানে থাকে, দুই হাড়ের সংযোগস্থলে থাকে, তাই না? কানের মধ্যে থাকে আর নাকের মধ্যে থাকে। তাহলে এগুলোতে কি পাওয়া যায়? এগুলোতে কোমল অস্থি থাকে। ঠিক আছে? মনে থাকবে? ক্লিয়ার? ওকে। তাহলে এই যে কানের মধ্যে, তার মানে তোমরা এই যে এটা কার কান হতে পারে তোমাদের মধ্যে মেয়েরা? এটা কার কান হতে পারে? আছে তোমাদের মধ্যে কেউ? এটা কার কান? হ্যাঁ, মেয়েরা তোমাদের কারো কান কি এরকম? কার কান এটা? কারো না? ওকে, ঠিক আছে। আর অস্থি কি? অস্থি হলো দৃঢ়, দৃঢ় মানে হলো শক্ত, দৃঢ় মানে হলো শক্ত, ভঙ্গুর মানে ভাঙতে পারে, ঠিক আছে, অনমনীয়, নরম না, নরম না মানে হলো শক্ত, তাই না? যেমন তুমি কান কি ভাঙতে পারবা হাড্ডির মতো? বলো, কান কি ভাঙতে পারবা হাড্ডির মতো? ভাঙতে পারবা না, তাই না? তাহলে হাড্ডি ভাঙা যায়, হাড় ভাঙা যায়, বা অস্থি ভাঙা যায়। এই জন্য বলা হচ্ছে অস্থি হলো ভঙ্গুর, দৃঢ় এবং অনমনীয়, নরম না। এবং কেন হাড্ডি শক্ত? কারণ হাড্ডির মধ্যে ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা থাকে। হাড্ডির মধ্যে ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা থাকে। তুমি মনে রাখবে যে আমাদের শরীরে যত ক্যালসিয়াম থাকে, এর মধ্যে হাড্ডির মধ্যে 97% ক্যালসিয়াম জমা থাকে। ঠিক আছে? আর মানুষের সবচেয়ে বড় হাড়ের নাম হলো ফিমার। এই যে এটা হলো মানুষের শরীরের সবচেয়ে বড় হাড়।
ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এটার উত্তর কি হবে? বাকি 3% থাকে দাঁতে। 3% না 2% থাকে হলো দাঁতে, আর বাকি 1% থাকে কোষের ভেতরে। ওকে, তাহলে দেহের অভ্যন্তরীণ নরম নাজুক অঙ্গসমূহকে রক্ষা করে কোনটা? স্কেলেটাল যোজক টিস্যু। এরপর আসো তরল যোজক টিস্যু। তরল মানে কি? পানির মতো। তাহলে এগুলো কেন তরল? কারণ এদের মাতৃকা হলো তরল, এই জন্য এগুলো তরল, এবং মাতৃকায় বিভিন্ন ধরনের জৈব পদার্থ উপস্থিত। এদের কাজ কি? দেহের অভ্যন্তরীণ বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা, রোগ প্রতিরোধ করা, রক্ত জমাট বাঁধা। এখন তরল যোজক টিস্যুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো রক্ত এবং আরেকটা হলো লসিকা। তার প্রথমে হলো রক্ত। রক্ত কি? রক্ত এক ধরনের ক্ষারীয় জিনিস, ক্ষারধর্মী এবং ঈষৎ লবণাক্ত, লবণ টাইপের। কেন? কারণ এখানে লবণ থাকে কিছু। লাল বর্ণের, পরিবহনে অংশ নেয় এবং দেহের ভারসাম্য রক্ষা করে। এখন রক্ত কি পরিবহন করে? রক্ত অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, রক্তের উপাদান। রক্তকে আমরা যদি একটা টেস্ট টিউবের মধ্যে নেই, এবং একটা মেশিন রয়েছে, সেন্ট্রিফিউজ নামে একটা মেশিন, সেই মেশিনের মধ্যে টেস্ট টিউবটা রাখলে মেশিনটা ঘোরে, রাইস কুকারের মতো। হ্যাঁ, মেশিনটা ঘোরার পরে আমরা যদি সেই রক্তটাকে, আমরা টেস্ট টিউবটাকে যদি বের করে আনি, তাহলে বের করে আনলে আমরা এই রক্তের এরকম দুইটা উপাদান দেখতে পাবো। উপরে যে উপাদানটা, এটাকে আমরা বলছি রক্তরস, আর নিচের যে উপাদানটা, এটাকে আমরা বলছি রক্তকণিকা। রক্তের কয়টা উপাদান? টোটাল দুইটা উপাদান, একটা হলো রক্তরস এবং আরেকটা হলো রক্তকণিকা। ঠিক আছে, এর মধ্যে রক্তের 55% অংশ জুড়েই থাকে হলো রক্তরস, আর রক্তের 45% অংশ জুড়ে থাকে হলো রক্তকণিকা। তার মানে রক্তরসের পরিমাণটাই বেশি। ঠিক আছে, আচ্ছা, রক্তকণিকা আমরা জানি 3 ধরনের রয়েছে আমাদের শরীরে। রক্তরস আবার কি? একজন বলছে রক্তরস কি? রক্তের মধ্যে রক্তকণিকা থাকে। আমরা তো নরমালি রক্ত যেটা দেখি একটা পানির মতো জিনিস, কিন্তু রক্তের মধ্যে কি থাকে? রক্তের মধ্যে পানিও থাকে, রক্তের মধ্যে বিভিন্ন লবণ থাকে, হ্যাঁ, রক্তের মধ্যে আরো অনেক উপাদান থাকে, রক্তের মধ্যে রক্তকণিকাও থাকে। তাহলে রক্তকণিকা বাদ দিয়ে বাকি যে অংশগুলো থাকে রক্তের, সেটাকে আমরা বলছি রক্তরস। ঠিক আছে, ওকে। রক্তকণিকা, তাহলে রক্তে আমরা যে বলেছি রক্তকণিকার কথা, এই যে এই অংশটার নাম যে রক্তকণিকা, তাহলে এখানে কয় ধরনের রক্তকণিকা থাকে? এখানে 3 ধরনের রক্তকণিকা থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। নাম হলো লোহিত রক্তকণিকা। তাহলে এই লোহিত রক্তকণিকা কি? লাল, এই জন্য নাম লোহিত রক্তকণিকা, রাইট? এবং লোহিত রক্তকণিকা, এই যে লাল, কেন লাল? কারণ এই লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামে এক ধরনের পদার্থ থাকে, এবং এই হিমোগ্লোবিন এটা তৈরি হয় আয়রন দিয়ে, লৌহজাত যৌগ দিয়ে তৈরি হয় হিমোগ্লোবিন। তার মানে আমি বলতে পারি হিমোগ্লোবিন নামে যে উপাদান, এই উপাদানটা তৈরি হয় কোথা থেকে? আয়রন থেকে তৈরি হয়। তাহলে আমাকে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, কেউ যদি আয়রন জাতীয় খাবার কম খায়, তাহলে তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে না কমবে? কেউ যদি আয়রন জাতীয় খাবার কম খায়, তাহলে তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে নাকি কমবে? কমবে। ভেরি গুড, ভেরি গুড, তাই না? এই জন্য যাদের শরীরে রক্ত কম, তাদেরকে আমরা বলি আয়রন জাতীয় খাবার বেশি খেতে। তোমরা শুনেছো কখনো? যাদের শরীরে রক্ত কম, তাদেরকে আমরা কি বলি? আয়রন জাতীয় বেশি খাবার খান।
আয়রন জাতীয় খাবার খেলে কি হবে? আয়রন রক্ত তৈরিতে হেল্প করবে, হিমোগ্লোবিন তৈরিতে হেল্প করবে। কারণ হিমোগ্লোবিন তৈরি মানেই রক্ত তৈরি। ঠিক আছে? ওকে। এবং এই হিমোগ্লোবিনের এটার একটা কাজ আছে। এই কাজটা কি? মনে করো এটা যদি একটা হিমোগ্লোবিন হয়ে থাকে, এটা মনে করো যদি একটা হিমোগ্লোবিন হয়ে থাকে, তাহলে এই হিমোগ্লোবিন করে কি জানো? আমরা যে অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেনটাকে বহন করে। এই অক্সিজেনকে বহন করে। তাহলে অক্সিজেন একা একা যেতে পারে না। অক্সিজেন হিমোগ্লোবিনের সহযোগিতায় অক্সিজেন মানে হিমোগ্লোবিন অক্সিজেনকে টেনে টেনে নিয়ে যায়। তাহলে অক্সিজেন এবং হিমোগ্লোবিন এই দুটো একসাথে মিলিত হয়ে যেটা তৈরি হয় সেই যৌগটাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন। এই যৌগটার নাম হলো অক্সি হিমোগ্লোবিন। তাহলে এটা একটা অক্সি হিমোগ্লোবিন যৌগ। তাহলে অক্সিজেন রক্তের মাধ্যমে কি হিসেবে বাহিত হয়? অক্সি হিমোগ্লোবিন রূপে বাহিত হয়। ঠিক আছে? তাহলে তোমরা কি আমাকে বলতে পারবে কয়েকটা লৌহ জাতীয় খাবারের নাম, যেসব খাবারে আয়রন বেশি থাকে? কোন কোন খাবার রয়েছে যেই খাবারগুলোর মধ্যে আয়রন বেশি পাওয়া যায়? বলতে পারবে আমাকে কেউ? আয়রন জাতীয় খাবার কি? বলো, তোমরাই বলো, অনেকেই জানে। কোন কোন খাবারে আয়রন বেশি? কলিজা, ভেরি গুড। কচু, ভেরি গুড। শাক, ফলমূল, কচু শাক, পালং শাক, ডালিম, ভেরি গুড। তাই না? তো এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। কাঁচা কলা, হুম, ভেরি গুড, ঠিক আছে। এরপর হলো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা এটা কয়েক ধরনের হয়। শ্বেত রক্তকণিকা বিভিন্ন রকমের নাম রয়েছে, যেমন নিউট্রোফিল রয়েছে, ইউসিনোফিল রয়েছে, বেজোফিল রয়েছে, মোনোসাইট রয়েছে, লিম্ফোসাইট রয়েছে, বিভিন্ন ধরনের নাম রয়েছে। ঠিক আছে? এই শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকার মেইন কাজটা কি? এই ছবিটা দেখো। শ্বেত রক্তকণিকার মেইন কাজের জন্য জাস্ট এই ছবিটা দেখো একটু। এই যে এটা দেখো, এই যে এটা একটা জীবাণু, হ্যাঁ? এই যে শ্বেত রক্তকণিকা কি করলো? জীবাণুটাকে দেখো তো। আবার দেখো জীবাণুটাকে কি করলো? শ্বেত রক্তকণিকা খেয়ে ফেললো। তাই না? দেখো তো। দেখতে পাচ্ছ ছবিটা? এই যে জীবাণুটাকে শ্বেত রক্তকণিকা কি করলো? খেয়ে ফেললো। নাকি? দেখো। তাহলে এই যে জীবাণুটাকে শ্বেত রক্তকণিকা খেয়ে ফেললো, এই প্রক্রিয়াটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস। তাহলে শ্বেত রক্তকণিকা যে জীবাণু খেয়ে ফেলে, এই খেয়ে ফেলার প্রক্রিয়াকে কি বলা হয়? ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে? তাহলে এভাবে করে শ্বেত রক্তকণিকা করে কি? আমাদের শরীরে যদি কোনো জীবাণু প্রবেশ করে, সেই জীবাণুগুলোকে মেরে ফেলে। বুঝতে পেরেছ? তাহলে আমি কি বলতে পারি না শ্বেত রক্তকণিকাকে আমাদের শরীরের প্রতিরক্ষা বাহিনী? আমাদের শরীরের প্রতিরক্ষা বাহিনী বা আমাদের শরীরকে প্রতিরক্ষা দেয় কে? শ্বেত রক্তকণিকা। আমাদের শরীরে আর্মি হিসেবে কাজ করে কে? শ্বেত রক্তকণিকা। এটা আমরা বলতে পারি। ঠিক আছে? ওকে। এরপরে যেটা থাকে সেটা হলো অণুচক্রিকা। দেখো অণুচক্রিকার কাজটা কি? যে এটা হলো অণুচক্রিকা। দেখো এই জায়গাটা কেটে গেল। কেটে যাওয়ার পরে অণুচক্রিকা কি করে দেখো। এই জায়গাটা কেটে গেল। কেটে যাওয়ার পরে অণুচক্রিকা কি করে এই দেখো। অণুচক্রিকাগুলো এভাবে করে পাশাপাশি আসে, পাশাপাশি আসে। তাহলে আসলে কি জায়গাটা সিল হয়ে গেল না? সিল হয়ে গেল। রাইট? তাহলে রক্ত আর বের হতে পারবে না। তাহলে রক্ত যদি বের হতে না পারে, তাহলে রক্ত কি হয়ে গেল? জমাট বেঁধে গেল। তাহলে অণুচক্রিকার মেইন কাজটাই হলো এটা, রক্ত জমাট বাঁধা। নরমালি আমরা জানি কোনো একটা জায়গা যদি আমাদের কেটে যায়, সেখান থেকে রক্ত বের হয়। বাট ১-২ মিনিটের মধ্যে ৩-৪ মিনিটের মধ্যে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? কারণ শ্বেত রক্ত অণুচক্রিকা এভাবে করে পাশাপাশি এসে জায়গাটা ফিল আপ করে দেয়। এইজন্য রক্তপাত বন্ধ হয়ে যায়। বুঝতে পেরেছ? ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? এই যে এই জায়গাটা ধরো কেটে গেল। কেটে গেলে কি রক্তপাত হবে তো। তাহলে রক্তপাত বন্ধ করার জন্য শ্বেত রক্তকণিকা এই কাটা জায়গাটায় এসে এভাবে করে পাশাপাশি এসে অবস্থান করে। তাহলে এটাকে আমরা বলছি রক্ত জমাট বাঁধা। তাহলে শ্বেত রক্ত অণুচক্রিকার মেইন কাজ কি? রক্ত জমাট বাঁধা।
তাহলে যদি কোনো কারণে তোমার শরীরে তোমার রক্তে যদি অণুচক্রিকার পরিমাণ কমে যায়, তাহলে বলো তো তোমার যদি কোনো হাত বা কোনো কিছু কেটে যায়, তাহলে রক্ত কি জমাট বাঁধবে কি বাঁধবে না? জমাট বাঁধবে না, তাই না? রক্তপাত হতেই থাকবে, ব্লিডিং হতেই থাকবে, তাই তো? এটা একটা সমস্যা। এরপরে আসো লসিকা। লসিকা জিনিসটা কি? দেখো এগুলো হলো কোষ, এগুলো হলো কোষ, হ্যাঁ? আর এটা হলো রক্তনালী। তাহলে রক্তনালী দিয়ে রক্ত যখন প্রবাহিত হয়, প্রবাহিত হওয়ার সময় রক্ত থেকে কিছু তরল পদার্থ এই কোষগুলোর চারপাশে এসে অবস্থান করে। ওকে? তাহলে তোমরা দেখতে পাচ্ছ রক্তনালী থেকে কিছু এই যে তরল পদার্থ এই যে কোষের চারপাশে এসে অবস্থান করেছে। তাহলে এই যে কোষের চারপাশে যে তরল পদার্থগুলো অবস্থান করলো, এই তরল পদার্থগুলোকে বলছি আমরা লসিকা। এই তরল পদার্থগুলোকে বলছি আমরা লসিকা। এবং এই লসিকাগুলো এখানে শুধু থাকেই না, এই লসিকাগুলো পরিবহন করার জন্য আরেকটা আলাদা নালী রয়েছে। সেই নালীটাকে বলা হয় লসিকা নালী। এই নালিকাটার নাম হলো লসিকা নালী। ঠিক আছে? তাহলে লসিকা জিনিসটা কি? এটা হলো এক ধরনের ক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ, যেটা ছোট নালীর মাধ্যমে সংগৃহীত হয়। ওই যে লসিকা নালীর কথা বলেছি, এই লসিকা নালীর মাধ্যমে কালেক্টেড হয়। এখন এই লসিকার মধ্যে আসলে কি থাকে? এই যে তরল পদার্থের কথা বললাম, আমরা লসিকার কথা বললাম, এখানে যে তরল পদার্থগুলো এগুলোর মধ্যে আসলে কি থাকে? এখানে রোগ প্রতিরোধকারী লসিকা কোষ থাকে। এখানে কোষ থাকে বিভিন্ন। এই কোষগুলো করে কি? জীবাণু ধ্বংস করে। ঠিক আছে? এবং এই লসিকাগুলো কোথায় থাকে? আমরা অলরেডি বলেছি যে টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে জমা তরল পদার্থ। টিস্যু মানে কি? এই যে কোষ। এই কোষগুলোর মাঝখানে যে তরল পদার্থগুলো জমা হয়, এই তরল পদার্থগুলোকে বলছি আমরা লসিকা। এবং এই তরল পদার্থগুলো কোথা থেকে আসে? রক্ত থেকে আসে। এই যে রক্ত থেকে তরল পদার্থগুলো লসিকার মধ্যে আসে। সবাই কি ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ওকে। তাহলে এটার উত্তর কি হবে? কোনটির উপস্থিতির কারণে রক্ত লাল হয়? আমরা এখন এগুলোর উত্তর দিতে পারবো নাকি? ওকে। তাহলে আয়রন। আয়রন মানে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন মানে রক্ত লাল। ঠিক আছে? তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে যে ক্লাসে শিক্ষক ছাত্রদের বলেন মানুষের যে চামড়া তা এক ধরনের আবরণী কলা। এছাড়াও নানা ধরনের আবরণী কলা আমাদের দেহে আছে। কোশ্চেন হলো আইস আকার টিস্যু কোথায় পাওয়া যায়? আবরণী টিস্যু বলতে কি বুঝো? স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুকে কেন ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয়? আর বিভিন্ন ধরনের আবরণী টিস্যুর গঠন ও কাজ আলোচনা। তাহলে যেগুলো আমরা পড়লাম এতক্ষণ ধরে, এগুলোর প্রশ্ন আকারে দেওয়া আছে। তাহলে আমরা পারবো? তাহলে এটা থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক। তো কার কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। এনি কোশ্চেন? কোষগুলো সংগ্রাহী নালীর ভেতরে থাকে না বাইরে থাকে? হ্যাঁ, কোষগুলো দিয়েই সংগ্রাহী নালিকাটা আসলে তৈরি। ভেতরেও থাকে না বাইরেও থাকে না, ওগুলো দিয়েই তৈরি। ওকে, ঠিক আছে। ওকে।
তাহলে আমি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। যদি কোশ্চেন না থেকে থাকে তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।